নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের গ্রামোফোন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন শিবরাম চক্রবর্তীর লেখা গল্প বাড়ির উপর বাড়াবাড়ি। গল্পটি শুনতে থাকুন। আশা করি এই গল্পটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আরও এরকম অনেক সুন্দর সুন্দর গল্প আপনারা শুনতে পারবেন। শুরু করছি আজকে গল্প পাঠ। কলকাতার বাইরে কোথাও হাওয়া বদলে যাবার তোড়জোড় হচ্ছিল। বোচকা বুচকি বাঁধা, বিছানাপত্র ঠিকঠাক, সবকিছুর গোছগাছ করছিলেন গিন্নি। গোবর্ধন ছিল তদারকিতে। একজন কি বলেছেন তা জানিস? মুখ খুললেন হর্ষবর্ধন। হাওয়া বদলের আসল কথাটা হলো খাওয়া বদল। তামাম মূল্যকেই তো এক হাওয়া। হাওয়া আবার বদলায় নাকি? মুখ বদলাতেই মানুষ ভিন দেশে যায়। কে বলেছিল জানি? টিপ্পনি কাটলেন ওর বউ। মেষের হাওয়া বদলাতে যিনি প্রায় আমার হেসেলে এসে থাকেন, শিবরাম বাবু না? গোবরার উত্থাপনা। হ্যাঁ, দেওঘরে বেড়াতে যাবার কথাটায় বাতলেছে সেই। সেখানকার প্যারার মতো আর হয় নাকি? তা কথাটা যখন তুললেই তখন বলতে হয়, কাশির চাইতে ডাক সাইডে কেউ না। কাশির পেয়ারা বিশ্ববিখ্যাত। কাঁচা খাও ডাসা খাও। পেয়ারা নয় রে, প্যারা। ওই হলো, যা পেয়ারা তাই প্যারা। প্রিয় বস্তুর হিন্দি নামই ওই। প্যারা আর পেয়ারা এক হলো। একটা হলো ক্ষীরে আর একটা হলো গিয়ে গাছে। দুই এক? জবাব দিতে গিয়ে তিনি অবাক। গোবরা আর গোবর এক চিজ। কথাটার চুলচেরা বিচারে এগুতে সে নারাজ, কথান্তরে যেতে চায়। তা কি বলেছেন সে ভদ্রলোক? বলেছে যে পাড়া যদি ছাড়তেই হয় তো ওই প্যারার জন্যই। দেওঘরের প্যারার জন্যে দেশান্তরী হওয়া যায়। তার প্যারার নাকি প্যারালাল নেই। তা তোমার সেই প্যারালালকেও সঙ্গে নিলে না কেন? আমাদের সঙ্গে প্যারা খেতে যেত না হয়? তাকে বলবার সময় পেলাম কই? হুট করে আমাদের এই যাওয়াটা হয়ে গেল না হঠাৎ। সত্যি কাউকেই কোনো খবর দেওয়া হলো না। কত লোক আমাদের খোঁজে এসে ফিরে যাবে। খবর কাগজওয়ালা কাগজ ফেলে দিয়ে যাবে রোজ রোজ। বারণ করা হয়নি তাকে। গয়লা, ঘুটেউলি, কয়লাওয়ালা কাউকেই না। সারা মাসের কাগজ বারান্দায় গাদা করা থাকবে। একসঙ্গে পড়তে পাবে দাদা। সে এক ঝঞ্ঝাট। আর দোরগোড়ায় সারি সারি দুধের বোতল, আর তার মুখোমুখি পাড়ার যত হুলো বেড়াল। কি মুশকিল! সেই সঙ্গে আবার ওনার মিনি বেড়ালটাও যদি থাকে তো হয়েছে। আমার মিনিকে মিছিমিছি দুশো না। ফোঁটাটা গিন্নির গায়ে লাগে। পাড়ার হুলুদের সঙ্গে সে মেশে নাকি? আবার যাদের তুমি মাস মাস কিছু সাহায্য করো সেই সব মাসোহারাদার নাকি নিয়মিত ইনকাম ট্যাক্সওয়ালা, যাই বলে, তারাও কিউ বেঁধে দাঁড়িয়ে তোমার অপেক্ষায়। সর্বনাশ! আচ্ছা, আমি এর ব্যবস্থা করছি বলে গোবরা একটা সাদা পিচবোর্ড নিয়ে পড়ল। কি যেন লিখতে শুরু করলো তার উপর। তার চেয়ে কোনো আত্মীয় স্বজনকে ডেকে এই কমাসের জন্য বসিয়ে গেলে হতো না? বাড়িটাও আগলাতো আর ওদেরকেও সামলাতো। আত্মীয়দের কাউকে? শুনেই শিউরে ওঠেন হর্ষবর্ধন। নিজের বাসায় সাত করে তাদের নিয়ে এসে বসানো, নিজের উঠোনে তাদের টেনে আনা যায়, কিন্তু তারপরে কি উঠানো যায় আবার? যা বলেছ দাদা। লিখতে লিখতেই গোবরা টিপ্পনি কাটে। এলেই তারা
মাটি কামড়ে বসবে শেকড় গেড়ে একেবারে। তারপর মূল শুদ্ধ টেনে তোলে সাধ্য কার? মোটেই উঠন্তি মূল নয়, পত্তনের পরেই টের পাওয়া যায়। তাহলে এই কয় মাসের জন্যে কাউকে ভাড়া দিয়ে গেলেই না হয়, 2 পয়সা আসতো এই ফাঁকে। গিন্নি কন, বেশ মোটা টাকায় ফার্নিশড বাড়ি ভাড়া দিয়ে কেউ দেশছাড়া হচ্ছে, এমন বিজ্ঞাপন তো প্রায় দেখা যায় কাগজে। ভাড়া? ভাড়ার কথাটি বলো না আর গিন্নি, কর্তা তাড়া লাগান। সেই একজনকে ভাড়া দিয়েই আমার যথেষ্ট শিক্ষা হয়েছে একবারই। এক কথা কবার শিখতে হয় মানুষকে? সেই একেবারে কথাটাই তার মনে পড়ে এখন। বেলতলার তার খালি বাড়িটা বন্ধু মতন একজনকে ভাড়া দিয়েছিলেন। মাস মাস ভাড়া পেতেন নিয়মিতই, কোনো আক্ষেপ ছিল না। একবারটি শুধু বিলম্ব হলো পাবার। কর্মসূত্রে ওই এলাকায় গেছিলেন, ফেরার পথে বন্ধুটির খবর নিতে গেলেন, ভাড়ার তাগাদায় নয়, বন্ধুটির কি হলো, কেমন আছেন তাই জানতে। তাকে দেখেই ভদ্রলোক বললেন, দাঁড়াও ভাই, তোমার ভাড়াটা এনে দিচ্ছি। খিড়কির দিকে এক খদ্দের এসে দাঁড়িয়ে আছে, তাকে মিটিয়ে দিয়েই এক্ষুনি আসছি আমি। সদরে না থেকে খিড়কির দরে খদ্দের? কৌতূহল হলো হর্ষবর্ধনের। বাড়িটা ঘুরে পিছনে গিয়ে দেখেন বাড়ির খিড়কির দামি কাঠের দরজাটা খুলে ফেলা হয়েছে। একজন লোক দাম চুকিয়ে দিয়েই দরজার সেই খোলতাইটা মুটের ঘাড়ে চাপিয়ে গট গট করে চলে যাচ্ছে। বন্ধুটি খদ্দেরের দেওয়া টাকাটা তখনই হর্ষবর্ধনের হাতে দিলেন, বললেন, এই নাও ভাই তোমার ভাড়াটা। এবারটি দিতে একটু দেরি হয়েছে, কিছু মনে করো না। কিন্তু মনে করার অনেক কিছুই ছিল। খিড়কির মুক্তদ্বার দিয়েই তিনি ঢুকলেন, গিয়ে পড়লেন বুঝি এক মুক্তাঙ্গনে। বাড়ির পেছন ধারে জানলা দরজা সব লোপাট, আসবাবপত্র সমস্ত, এমনকি দোরগোড়ার পাপোশ অবধি। খানিকক্ষণ হতবাক হয়ে থেকে অবশেষে জানতে চেয়েছেন, এর মানে? এর মানে মানে মাছের তেলেই মাছ ভাজা, আর কি? তা বুঝেছি। এটা কি আমার বুকে বসে আমারই দাড়ি উপড়ানো হলো না? একটু ভুল হলো তোমার, ব্যাকরণের ভুল। বরং বলো যে তোমার বাড়িতে বাস করেই তোমারই বাড়ি উপড়ানো। সে যাই বলো, আসলে তো জিনিসটা ভালো নয়। কে বলেছে তা? তবে মন্দের ভালো বলে না? মাস মাস তোমার ভাড়া চুকিয়ে দিয়েছি সম্পূর্ণ, বাকি রাখিনি কিছুই। এটা কি ভালো নয় ভাই, যদি মন্দের ভালোই বলি? তা বটে, মানতে হয় হর্ষবর্ধনকে। ভাড়াটেদের কাছ থেকে ভাড়াই মেলে না আজকাল। সেটা তুমি ঠিক ঠিক দিয়েছ বটে। তবেই বলো, আজকেরটাও দিলাম নাকি? তেমনি দিয়ে যাব 12 মাস, যতদিন না তোমার এই আস্তানার দরজা জানলারা আস্ত থাকে। তারপর যেদিন সদর দরজাটাও বেচা হয়ে যাবে, সেদিন আর এই বেচারাকে ত্রিসীমানায় পাবে না। সদর দরজাটার কত দর? শুধলেন হর্ষবর্ধন। কত দর? কাঠের কারবারি, তোমারই তো জানবার কথা হে। দামি মেহগনি কাঠের দরজা, 1000 টাকা তো হবেই। বেশ, তোমার দরজাটা আমিই কিনে নিচ্ছি, আমার বাড়ির আগাম ভাড়া বাবদ। তোমার দরজা মানে? আপত্তি করেন ভদ্রলোক। নিজের দরজাকে আমার ঘরে চাপাচ্ছ যে? আমার বলে চালাচ্ছ কেন? মনে করো না তাই এখন। আর শুধু দরজাই বা কেন, তোমার পুরো বাড়িটাই আমি কিনে নিচ্ছি তোমার থেকে। এই বলে চেক লিখে দিয়ে ঘরদোর খোয়ানো নিজের বাড়ি নিজেই বেচে কিনে হাসি মুখে ফিরতে হয়েছিল তাকে। কিন্তু বারবার সেই এক খোয়ারে যাওয়া কেন ফের? আপনাকেই তিনি প্রশ্ন করেন আপন মনে।
নিজের বাড়ির খদ্দের হয়ে নিজেই কেনাবেচার সেই খোয়ার কেন আবার? একবার ন্যাড়া হবার পর সেই বেলতলায় মানুষ কবার যায়? না, ভাড়াটে বসিয়ে কাজ নেই আর। সদর ধরে চাবি দিয়ে চলে যাব আমরা। দরজায় মজবুত তালা লাগিয়ে গেলে বাড়িকে তালাক দেবার ভয় থাকবে না। এই যে আমি ব্যবস্থা করলাম। গোবরা চেঁচিয়ে ওঠে তখন। কি ব্যবস্থা? কিসের ব্যবস্থা? বাজে লোকজনদের হটাবার, গয়লা কয়লা কাগজওয়ালা সবাইকে সরাবার। দেখো না কেমন নোটিশ লিখে দিলাম। এই পিচবোর্ডে তার নিজের কলমের বাহাদুরি ব্যবস্থাপত্রটা দেখায় সে। এখানে কেউ তোমরা কিছু রেখে যেও না, আমরা বেশ কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। তালার উপর নোটিশ মেরে পালালেন তারা। তারপর লেখালেখির ধান্দায় সাক্ষাৎ হয়নি অনেকদিন, যায়নি ও পাড়ায়। ফুরসত পেতে সেদিন যেতেই রাস্তায় দেখা মিলে গেল দুজনার, গোবরা আর তার বৌদির। মুটের মাথায় হোলডল সুটকেস চাপিয়ে কোত্থেকে যেন আসছিলেন তারা। দাঁড়ালেন আমায় দেখে। কেমন আছেন আপনি? শুধলেন বৌদি। অনেকদিন মুলাকাত পাইনি, বলল গোবরা। সময় পাইনি ভাই, আজ একটু ফাঁক পেতেই চলে এলাম। হ্যাঁ, ভালোই আছি বেশ, তবে আরো ভালো থাকার জন্য যাচ্ছিলাম আপনাদের বাড়ি। আসুন, আমরাও যাচ্ছি তো। আপনারাও যাচ্ছেন মানে? কোথায় গেছিলেন এই সকালে? ফিরছেন কোত্থেকে? দেওঘর থেকে সকালের ট্রেনে ফিরেছি। ট্যাক্সিওয়ালা চেতলার ভেতরে সেধুতে চাইল না কিছুতেই। বলল যে উধার বহুত খুন খারাবি হতা হে, নেই জায়গা। এই বলে জজ কোর্টের সামনে নামিয়ে দিল আমাদের। সেখান থেকেই একটা মুঠে ধরে ফিরছি এই। তাই নাকি? তা দাদাকে দেখছি নি যে? দাদা আমাদের সঙ্গে এলেন না, বললেন থাকলাম এখন, কিছুদিন বাদ যাব, তোরা যা। আসতে চাইলেন না, প্যারায় মজে রয়েছেন। প্যারায়? দেওঘরের প্যারা? আহা, প্যারা মজানোই বটে ভাই, কি সব মজানো। এর দাদাটি এখন মজাদার হয়ে রয়েছেন। প্যারা নিয়ে আর তার প্যারালালদের নিয়ে দিনরাত মশগুল। প্যারালাল আবার এলো কোত্থেকে? আমি তো হতবাক। কোথায় জোটালেন? জোটাবেন কেন? প্যারালাল কি জোটাতে হয় নাকি? প্যারালাল বলেছে কেন তবে? আশেপাশেই সহচরের মতো সঙ্গে সঙ্গে যায়, সঙ্গ ছাড়ে না কখনোই, সর্বদা সমান্তরালে। জানেন নাকি? ও, সেই প্যারালাল। তা তোমার দাদার জোড়া কি ভূভারতে মেলে নাকি? মিলে গেছে দেওঘরে। পাড়ার যত কাচ্চা বাচ্চা ছিল প্যারার লোভে জুটে গেছে এসে। চেলা চামুন্ডা সেই প্যারালাল নিয়ে প্যারা আর পাড়া দুই মাত করছেন। কবে ফিরবেন কে জানে। মনে হচ্ছে যেদিন ওর প্যারায় অরুচি হবে আর প্যারালালরা অন্তরালে যাবে, তার আগে নয়, গিন্নি জানান। এ কি, ফিরছেন যে? আমাদের সঙ্গে আসবেন না? আজ থাক, আর একদিন আসবো। আজ যাই। সারা রাত রেলগাড়ি ধকল পুইয়েছেন, এখন বাড়ি গিয়ে খেয়ে দিয়ে বিশ্রাম করুন। আপনাদের আরামের ব্যাঘাত করতে চাই না। গোবরা ভাই, দাদা ফিরলে জানিও, খবরটা যেন পায়। বলে পশ্চাৎ অপসরণ করি। সত্যি, বিশ্রামের হেতু নয়, আজ ওদের আশ্রমে হানা দেওয়ার কোনো মানে হয়? এইমাত্র ওরা এসেছেন, এখনো ওদের বাজার টাজার কিচ্ছু আসেনি। আমি এখন ওদের বাড়ির উপর চড়াও হয়ে কি করব? ওদের আমন্ত্রণটা আন্তরিক ঠিকই, কিন্তু আমার দিক থেকে আপাদমস্তকের, যার মধ্যে উদরটাই অনেকখানি, কোথাও কোনো সাড়া পাইনি। বৃথা অধ্যবসায় আমার সায় নেই। পরের খবর
সংক্ষিপ্তই। পরে যেটা জেনেছিলাম, গোবরা তার বৌদিকে নিয়ে তো বাসায় ফিরল। বাড়ির দরজায় চমক লাগলো। এ কি, দরজাটা হাত করা কেন ঠাকুরপো? তালা লাগিয়ে যাইনি আমরা? লাগিয়েছিলাম বই কি, বেশ আমার মনে আছে। গোবরা জানায়, তার উপর আরো লাগানো হয়েছিল। আরো একটা তালা লাগিয়েছিলে আবার? তালা নয়, পিচবোর্ডে আমার সেই নোটিশ খানা লাগায়নি, যাতে কেউ কিছু এখানে ফেলে রেখে না যায়? সেই নোটিশটা মানে সেই তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগিয়েছিলে তো নোটিশ। তাই বা গেল কোথায়? সেই তালাটাই বা কই? তালার তালাশে তারা বাড়ির ভেতরে ঢুকে দেখেন বিলকুল খালাস। চেয়ার, টেবিল, দেরাজ সব হাওয়া। খাট, পালঙ্ক, লেপ, বালিশ, বিছানা উধাও। জানলার পর্দা ফর্দা ফাঁক। এসেলের হাড়ি, কুড়ি, বাসন কোসন, হাতা, খুন্তি লোপাট। ড্রেসিং টেবিল, আরশি টারশি সব ফর্সা। সিন্দুক, আয়রন সেফের চিহ্ন নেই। দরজার পাপোশটি পর্যন্ত নাস্তি। এ কি ব্যাপার ভাই? হাঁ করে থাকেন গোবরার বৌদি। ঘুরতে ঘুরতে পিচবোর্ডে সেই নোটিশখানা নজরে পড়ল। এই যে সেই নোটিশ! লাফিয়ে উঠেছে গোবরা। হ্যাঁ, তাই বটে, তোমার সেই নোটিশটাই বটে। নোটিশের নিচে গোবরার দেবাক্ষরের নিচে গোটা গোটা অক্ষরে লেখা, খবরটা দিয়ে ভালো করেছিলেন। নিশ্চিন্ত মনে ধীরে সুস্থে খেপে খেপে এসে সব নিয়ে যেতে পারা গেল। আর যেমন বলেছিলেন, কিচ্ছুটি রেখে যায়নি। ইতি। ইতির নিচের নামটি কি পড়ো দেখি। বৌদি শুধোই। ইতি শ্রী চিচিং ফাঁক। গল্পটি এখানেই শেষ হলো। চলে যাবার আগে একটি ছোট্ট ঘোষণা। আপনাদের যদি বিশেষ কোনো গল্প শুনতে ইচ্ছে হয়, অথবা আপনাদের নিজেদের লেখা কোনো গল্প যদি আপনারা সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি অতি অবশ্যই চেষ্টা করব সেই গল্পগুলি গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে। খুব শিগগিরই হাজির হব আমার পরবর্তী গল্পটি নিয়ে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।